তো আসিয়ানের সাথে আমরা মিউচুয়ালি কেন যাব বা হচ্ছে বাংলাদেশের বেনিফিশিয়াল জায়গাটা কোত্থেকে আসবে। তো আমি এই জায়গাটাকে দুইটা ভাগে দেখতে চাই। একটা ভাগ হচ্ছে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা সবাই জানি বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকার কারণে আমাদের যে হিউজ লেবার ফোর্স, এবং আমরা জানি যে আমাদের ইস্ট এশিয়াতে আমার যে মাইগ্রেন্ট লেবার ফোর্সের 70% অলমোস্ট বাংলাদেশের ইস্ট এশিয়াতে। তো এত বড় যে আমার লেবার ফোর্স, এখানে আমাদের ইকোনমিক ডাইভার্সিফিকেশন, স্পেশালি প্রোডাকশন ডাইভার্সিফিকেশনের একটা বড় সুযোগ আছে যদি আমরা আসিয়ান পার্সপেক্টিভ, আসিয়ানের সাথে অ্যালাইনমেন্ট হয়ে আসিয়ানের সদস্য হই। এর পাশাপাশি আমাদের যে ট্রান্স সাবকন্টিনেন্টাল যে বিজনেস, আসিয়ান নিজস্ব দেশের মধ্যে এই মুহূর্তে বিজনেস হচ্ছে 27%, বাট বাংলাদেশ সার্কের সাথে বিজনেস অনলি 3%, লেস দেন 3%, বা এটা শ্রিঙ্কিং। তো এখানে যদি আমরা পার্টনারশিপটা আসিয়ান কান্ট্রিগুলোর সাথে ব্রড করি, তো সেক্ষেত্রে অলরেডি D8-এর মতো যদি আমরা এখানে আর একটা ফোরাম করতে পারি, গ্রুপ 4, যেটা কথা অলরেডি মাসুদ ভাই বলছেন। তো এক্ষেত্রে যেটা হবে যে আমাদের এখানে আপনারা দেখবেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যেই ওয়েভগুলো এখানে আসতেছে, সেক্ষেত্রে বাংলাদেশ আমাদের লো ওয়েজ লেবার ফোর্স আছে। বিশেষ করে আমাদের যে তরুণ সমাজের মধ্যে স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স গ্র্যাজুয়েটের সংখ্যা অনেক বেশি বাংলাদেশে, এবং এটা গ্রোয়িং ডে বাই ডে, ইনক্রিজিং, এবং দে আর প্রোভাইডিং ভেরি লো ওয়েজ রেট। সো আমরা যদি এখানে একটা প্রোডাকশন ডাইভার্সিফিকেশন একটা হাব তৈরি করতে পারি, ম্যানুফ্যাকচারিং হাব, তাহলে এটা আমাদের জন্য একটা বড় প্রসপেক্ট তৈরি করতে পারে ইস্ট এশিয়ান পার্টে। এর পাশাপাশি আমরা জানি যে জিও স্ট্র্যাটেজিক জায়গার পাশাপাশি আমাদের যে বাংলাদেশের ব্লু ইকোনমি, বিশেষ করে আমরা বঙ্গোপসাগরের যে আমাদের সাউথ ইস্ট এশিয়া এবং এশিয়ার সবচেয়ে ব্যস্ত সিপোর্ট বাংলাদেশের সিপোর্ট, এখানে যদি আমরা আলাদা মেরিন সিবেড ম্যাপিং, রিসোর্স ম্যানিপুলেশন এবং মেরিন জোন তৈরি করতে পারি, স্পেশালি সিকিউরিটি পার্সপেক্টিভ জায়গা থেকে, তো এইটা বাংলাদেশের শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তা না, বাংলাদেশের নিজস্ব সিকিউরিটির জন্য একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। এবং বাংলাদেশের যে নিজস্ব অটোনমি বা নিজস্ব যে সার্বভৌম পলিসি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা, এবং বাংলাদেশের যে আর্মি ক্যাপাসিটি তৈরি করার পিছনে গ্লোবাল পাওয়ার ট্রানজিশন, এখানে একটা বার্গেনিংয়ের পয়েন্ট তৈরি হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে ফোকাস দেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা জানি যে ডেভেলপমেন্ট ফান্ড গ্লোবালি ডে বাই ডে শ্রিঙ্কিং। বিশেষ করে ট্রাম্প আসার পর আমরা দেখতেছি যে ডেভেলপমেন্ট ফান্ডটা কমে যাচ্ছে। ফলে আমরা কনভেনশনাল যে ডেভেলপমেন্ট ফান্ডের উপর ভিত্তি করে যেই আমাদের ফরেন পলিসির একটা বড় জায়গা ছেড়ে দিচ্ছি, এইটা আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট না হলে আগামী দিনে আমাদের বাংলাদেশকে টিকে থাকা মুশকিল হবে। কারণ আমরা ডোমেস্টিক মার্কেটে দেখতেছি যে আমাদের বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা লেবার মাইগ্রেশন করার জন্য বা ইন্টারন্যাশনাল যে লেবার মার্কেট, এখানে আমাদের পার্টিসিপেশন আরও বাড়ানোর জন্য আমাদের যে রেমিটেন্স, আমাদের অর্থনীতির চাকা ঘুরাচ্ছে। সেক্ষেত্রে ইস্ট এশিয়ার যে মার্কেটগুলো আছে, বিশেষ করে ভিয়েতনাম বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস সেক্টরের ম্যানুফ্যাকচারিং পার্টনার এবং কম্পিটিটর, এক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, আমাদের ফরেন পলিসিতে এইগুলো আসা দরকার, এবং এইটাও আমাদের পার্টনারশিপের একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে, ফোকাস এরিয়া। আমাদের যে ব্লু ইকোনমির পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা স্কিপ করে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ইস্যুটা। বিশেষ করে আমরা কার্বন ট্রেডিং করতে গিয়ে দেখলাম যে ইস্ট এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, আমরা যে পরিমাণ কার্বন সেকুয়েস্ট্রেশন করতেছি, এর মধ্যে সর্বশেষ যে সম্মেলন, কোপ সম্মেলন, সেখানে আমরা দেখতেছি যে বাংলাদেশ সহ আমাদের কোস্টাল বেল্টের কান্ট্রিগুলো আর থ্রাইভিং, ভেরি স্ট্রাগলিং উইথ দিস গ্লোবাল ওয়ার্মিং। সো এক্ষেত্রে বাংলাদেশের মতো সাস্টেনেবল কান্ট্রিগুলো বা আমাদের যে ইকোনমি, ভলিউম অফ ইকোনমি, এইটা দিন দিন যেই হারে আমাদের পপুলেশন বাড়ছে, সেই হারে আমাদের ইকোনমিটা বড় হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের পার্টনারশিপ এখানে করতে পারি, তাহলে লুক ইস্ট এশিয়ার আমাদের যে মডেল এবং সেই পলিসিকে এন্ডোর্স করা সম্ভব হবে। ধন্যবাদ।